প্রথমে আমরা চাইবো যে তোমরা সবাই এবারই পেয়ে যাও, কিন্তু ট্রুথ ইজ বিটার। সবসময় এটা মানে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা সবসময় হয় না আর কি, কিন্তু তাই বলে হাল ছাড়লে তো চলবে না। এএনএম জিএনএম বিশেষ করে মেয়েদের জন্য তো খুব ভালো একটা জায়গা, আমরা এটা সবাই এতদিনে জেনে গেছি। এবং তোমরা যারা এখানে এসেছো বা প্রিপারেশান নিচ্ছ, পরীক্ষা অ্যাপিয়ার করবে, অ্যাডমিট কারা কারা পেয়েছো? সবাই বের করেছো? অ্যাডমিট প্রিন্ট করেছো? আচ্ছা, তো আমরা আজকের মানে কথাগুলো ক্লাস নয় আর কি, ক্লাস ওরিয়েন্টেড হবে না। সেটা হচ্ছে যে আমাদের আগামীর যে পরীক্ষা, সেই পরীক্ষা রিগার্ডিং কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে পরীক্ষার হলে গিয়ে তোমরা কী করবে আর তার আগের এই কটা দিন তোমরা কীভাবে কাটাবে। আর একটা অলরাউন্ড একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের এই কথাগুলো কাজে লাগবে। আর তোমরা এখানে যারা আছো বা যারা দেখছো, তোমরা কিন্তু সবাই খুব জুনিয়র, মানে তোমাদের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার অভিজ্ঞতা কিন্তু খুব একটা বেশি নেই। মানে আমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এটা কিন্তু আমরা মানে বাবা মায়ের লাডলি সন্তান সন্ততি ছেলে মেয়ে হিসেবে পরীক্ষা দিয়ে গেছি কিন্তু। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং আউট অফ দ্য হোম। মানে আমাদের এইচএস মাধ্যমিক এগুলোও কিন্তু আমরা বাইরে গেছি, কিন্তু এইটার যে পরীক্ষা এটা কিন্তু টোটালটাই আলাদা আর কি। কম্পিটিটিভ এই ব্যাপারটা কিন্তু টোটালটাই আলাদা। ওখানে আমার মাধ্যমিক এইচএসে যে ব্যাপারগুলো কাজ করতো, যে আমি কীরকম করলাম না করলাম, সেখানে চাকরি পাওয়ার না পাওয়ার কিন্তু খুব একটা ম্যাটার করে না। কিন্তু আমার এই পরীক্ষাটা যদি আমি একটু ভালো দিতে পারি, একটা হাফটা মানে ফ্র্যাকশন অফ নাম্বারের জন্য কিন্তু আমার চাকরিটা হতে পারে, আবার আমার সিলেকশন হতে পারে, আবার নাও হতে, ভালো কলেজ পেতে পারি, নাও পেতে পারি। তাই জন্য দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবার মানে এই অন্তিম লগ্নে এসে তোমাদের যদি আমরা শিডিউল বলি, রুটিন বলি, তাহলে কিন্তু সেটা খুব একটা কার্যকরী হবে না, বা খুব একটা মানে টাইম মেনে ব্যাপারটা মানে রিলেভেন্ট হচ্ছে না আর কি। মানে মাত্র কয়েকটা দিন, তবুও আমি বলবো যে এই কয়েকটা দিন যাতে আমরা ভালো থাকতে পারি। তো সেই বিষয়টা যেমন আলোচনা করব। আর পরীক্ষার হলে কিন্তু মানে ঠিক থাকাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। মানে যে কোনো চাকরির পরীক্ষা যখন হয় তখন একটা প্রেশার কুকার সিচুয়েশন কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করে আর কি। কারণ আমরা জানি যে এত এত লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তার মধ্যে আমাকে বেরোতে হবে আর কি, এরকম একটা প্রেশার থাকে। মেয়েদের প্রেশারটা কিন্তু বেশি কাজ করে। অনেকের এরকম ব্যাপারটা দাঁড়িয়ে আছে, তোর যদি এবার কিছু হয় নাহলে বিয়ে দিয়ে দেবো। কে কী এরকম আছে যে এবার যদি কিছু করতে পারলি তো পারলি, নাহলে তুই গেলি আর কি, এরকম একটা ব্যাপার। অতএব আমি এক্সপেক্ট করবো এবং তোমরা চাইবে যে এবারই যেন কিছু একটা করতে পারি আর কি। এবং তোমরা কতটা কি করতে পারবে তোমরা কিন্তু এতদিনে সবাই বুঝে গেছো আর কি। মানে এতটা পথ আমরা হেঁটেছি, আমাদের জার্নিটা কেমন ছিল সেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারছি আর কি। আমরা সবসময় কী করি, যখন কোনো জিনিস চাই আর পাই না, তখন আমরা ভাগ্যকে দোষ দিই, যে আমার কপালটাই খারাপ, কপালে ছিল না, কী করবো, এরকম একটা ব্যাপার। কিন্তু কপালের আগে কিন্তু দোষটা কিন্তু আমাদের নিজেদেরকে দেওয়া উচিত। মানে যে টাইমটা মেনে আমাদের পড়াশোনা করতে হতো, যে পরিশ্রমটা আমাদের দেওয়া উচিত ছিল, যে এফার্টটা, সেটা দিতে পেরেছি কি না, দিতে পেরেছি, ভালো পরীক্ষা দিলাম, তাও হলো না, তাহলে আমরা লাককে দোষারোপ করতে পারি, ব্লেম করতে পারি, কিন্তু তার আগে নয়। আগে নিজে কতটা দোষী সেটাকে আগে বের করতে হবে আর কি। তোমরা যারা যারা পাবে কি কতটা কনফিডেন্স, সেটা এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর কি। তো পরীক্ষার আগে পর্যন্ত যে ব্যাপারগুলো আমরা বলবো আর কি, আমরা এক এক করে এগোচ্ছি। সেটা হচ্ছে যে আজকে ধরো সানডে, আর মাত্র 5-6টা দিন গোটা ধরলে, তাহলে এই 6টা দিন তোমরা কি করবে? মানে আমাদের সাবজেক্টে কিন্তু অনেক কনসেপ্টও থাকে, তাই না? এবার যদি আমরা এই কটা দিন যদি নতুন কনসেপ্ট কিছু একটা পড়তে চাই, তাহলে কিন্তু এটা ভুল হবে। আমাদের পড়ার সিলেবাসের মধ্যে আমরা যে সিলেবাসটা আমরা চর্চা করেছি, পড়েছি, তার মধ্যে অনেক জিনিস আমরা অলরেডি পড়েছি আর সাথে সাথে ভুলেও গেছি। তা আমাদের উচিত হচ্ছে সেই ভুলে যাওয়া জিনিসগুলোকে রিকভার করা। তাহলে তোমাদের এই 5-7 দিনের যে টাইম বিং, সেটাতে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে জিনিসগুলো পড়েছি, স্যারেরা পড়িয়েছেন, আমরা পড়েছি, সেগুলোকে রিকভার করা, সেগুলোকে আবার মনের মধ্যেই স্ট্রং করে রাখা। এমন যদি হয় যে জিনিসটা স্যার বলেছিল, এটা পড়েছিলাম বাট ভুল হলো, পারলাম না, এটা সবচেয়ে বেশি আপসেট করে দেওয়ার মতো একটা ব্যাপার হবে। আমি এটা তো পড়লাম, ভুল হলো কেন, বা ভুলে গেছি কেন, বা ভুল করে দিলাম, দিস ইজ সো মাচ পেইনফুল। এটা যাতে কোনোভাবে না হয়, তাই জন্য আমরা যতগুলো জিনিস, সমস্ত সাবজেক্ট আর কি, এইচ অ্যান্ড এভরি পেপার, এইচ অ্যান্ড এভরি টপিক অ্যান্ড সাবজেক্ট, তোমরা যেটা পড়েছো সেগুলোকে এখন বেশি রিপিট করতে হবে, রিভাইজ করতে হবে আর কি। অনেকে বলে না যে তোমার
10টা বই পড়াচ্ছে, একটা জিনিসকে 10 বার পড়া ভালো বা একটা বইকে। ওইরকম একটা এখন নতুন টপিক ধরার থেকে যে টপিকগুলো পড়েছি সেই টপিকগুলোকে জাস্ট রিভাইজ করো, রিপিট করো, তাহলে তুমি বেশি সাকসেস পাবে, এটা শিওর 100%। এবং আমরা টু দ্য পয়েন্ট পড়েছি, এখানে কিন্তু যথেষ্ট ক্লাসেস তোমরা পেয়েছো এবং ক্লাসের দিক থেকে খুব একটা অভাব কিন্তু তোমাদের ছিল না আর কি। তো যে যেটা পড়েছো এবং সবচেয়ে বড় ব্যাপার, তোমরা যারা দায়িত্ব নিয়ে পড়ছো আর কি, স্যারেরা তো গাইড করছেন, তোমরা নিজেরা দায়িত্ব নিয়েও পড়ছো আর কি। যে যতটা দায়িত্ব নিয়ে পড়ছো তারা তত বেশি সফল হবে, এটা আমরা বিশ্বাস করি। একটা মানে সিলেক্টিভ একটা পড়াশোনা করলাম, আরেকজন করলো কি, সে আরও এক্সট্রা কিছু ইনফরমেশন গ্যাদার করে গেল, সে অবশ্যই বাকিদের থেকে এগিয়ে থাকবে আর কি। এবার এই কটা দিন সুস্থ থাকাটাও কিন্তু চ্যালেঞ্জ আর কি। মানে আমার অবস্থা বুঝতে পারছো, আমি মানে হালকা একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, মাথাটা ভেজে নিয়ে, তাও এরকম অবস্থা আর কি। তো এখন বৃষ্টি, রেইনি সিজন চলছে, তোমরা কেউই ভুল করেও বৃষ্টিতে ভিজবে না। এক জায়গায় যদি 1 ঘন্টা ওয়েট করতে হয়, ওয়েট করো, কিন্তু জোর করে এই চলো যে একটু রাস্তা পার হবে না আর কি। এই মুহূর্তটা মানে একটু ভিজলেই কিন্তু মানে বৃষ্টি নয় বিষ যেন মনে হয় আর কি, মানে এরকম একটা অবস্থা। তো তোমরা শরীরটাকে সুস্থ রাখবে আর কি। মানে প্রচুর প্রেশার নিয়ে পড়লে, রাত জেগে পড়লে আর পরীক্ষার দিন ঝেমোচ্ছ আর কি, রোল নাম্বার লিখছো ভুলে যাচ্ছ, কোশ্চেনগুলো পড়ছো আবছা আবছা লাগছে, এরকম যাতে না হয়। পরীক্ষার এই কটা দিন সবাই সুস্থ থাকো, তার জন্য খাবার ঠিকঠাক খেতে হবে। খুব স্পাইসি খাবার একদমই অ্যাভয়েড করবে, মাছ মাংস খুব বেশি না খাওয়াটাই বেটার, মানে যত লাইট খেয়ে থাকতে পারি আর কি। আর হচ্ছে পরীক্ষার এই যে সময়গুলো খুব রাত জেগে পড়াটা কিন্তু খুব একটা ভালো নয় আর কি। মানে আমাদের যেমন পড়াটা প্রয়োজন, তার জন্য আমাদের সুস্থ থাকার জন্য ঘুমটা কিন্তু প্রয়োজন। 7 ঘন্টা মিনিমাম, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা অনেকের প্রয়োজন। মানে ঘুম কম রেখে চালাকি করে পড়াশোনা কিন্তু কখনো হবে না, এটা আমি নিজে বুঝি আর কি। আমার ক্ষেত্রে দেখি যে আমার যদি আধা ঘন্টাও ঘুম কম হয়, তাহলে তারপর যে কোনো কাজ করতে শরীরটা ম্যাচ করছে, মন ভালো লাগছে না, মানে এনার্জি পাচ্ছি না, এরকম ব্যাপারটা কিন্তু কাজ করে আর কি। তাই জন্য ঘুমটা ফুলফিল, মানে ভেবো না যে আমি 2 ঘন্টা ঘুম কম ঘুমাবো, বেশি পড়বো, এটা কখনোই হবে না আর কি। শরীর সুস্থ না থাকলে তুমি সারাদিন পড়ছো কী পড়ছো তুমি নিজেই বুঝতে পারবে না। তাই জন্য সুস্থ থাকাটা কিন্তু খুব দরকার। তাহলে খাওয়া, ঘুম, এই দুটো জিনিস। আর পড়াশোনা তো নতুন করে না বললেই নয়। এখন তোমাকে যদি বলি যে এতক্ষণ পড়তে হবে, এটা কিন্তু মানে বালখিল্যতা হবে আর কি। টাইমটা বেঁধে দেওয়ার কোনো জায়গা নেই। তুমি যতক্ষণ তোমার প্রয়োজন, তোমার যতক্ষণ না পর্যন্ত পেট ভরছে ততক্ষণ পর্যন্ত তুমি খাবে, এরকম ব্যাপারটা। এখন সময়টা বেঁধে দেওয়া কিন্তু যাবে না। সেটা হতে পারে তোমার খাওয়া ঘুম বাদ দিয়ে বাকি সময়টাই পড়ছো। কেউ হয়তো 5-7 ঘন্টা 10 ঘন্টা পরেও মেকআপ নিতে পারছে। দিস ইজ আপ টু ইউ। তোমাদের কার কেমন প্রয়োজন সেটা তোমরা সেভাবেই করবে আর কি। তবে অবশ্যই একটা নিয়ম মেনে চলার চেষ্টা করবে, র্যান্ডমলি নয় যে একদিন রাত জেগে নিলাম, একদিন দিন জেগে নিলাম, এরকম না। মানে যে রাত জাগলে রাতে জাগবে, দিন জাগলে দিন জাগবে, কিন্তু রাতটা হচ্ছে ঘুমানোর জন্য আর কি। তাই রাতে ঘুমানোটাই হচ্ছে বাঞ্ছনীয়। 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে হয়তো 6-7 ঘন্টা ঘুমিয়ে তারপর আবার সকালে, এটাই হচ্ছে মানে পারফেক্ট টাইমিং ফর রিডিং। এটা মেনটেন করতে পারলেই ভালো। সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, প্রত্যেকে তোমাদের লোকেশন কার কোথায় ভেন্যু দেখে নিয়েছি, সবাই পেয়েছি না? সবাই পেয়েছো? আর খুব দূরে কার কার পড়েছে? কোথায়? উত্তর দিনাজপুর। হয় কোথায়? উত্তর দিনাজপুর। আচ্ছা, শামসি, চাঁচল, সারাউন্ডিং কার কার পড়েছে? মালদা কার কার? বেশিরভাগই মালদা। বেশ, আচ্ছা। তাহলে সাপোজ আমরা এটা শনিবারের আগের দিন পর্যন্ত বললাম। এবার রবিবারের দিন সকালবেলা আমাদের অ্যাক্টিভিটি কেমন হবে? খুব ভাইটাল, যেহেতু রবিবারের দিন মানে সকালে উঠেই যে খুব একদম পড়ছি বেশি বেশি, তখন খুব একটা বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। সেদিন না পড়লেই বেটার, যা পড়ার এখনই পড়ে নাও। পরিশ্রম করে এই কটা দিন যেটা আছে রিভাইজ করে নাও, যেখানে ফাঁক ফোকর গ্যাপ থেকে গেছে সেটাকে রিপেয়ার করো। কিন্তু সকালে ঠিকঠাক ঘুম থেকে উঠে আগে মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে খেয়ে ফিট থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর প্রেশার একদমই নেওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। প্রেশার নিলেই কিন্তু তুমি ফাঁসবে। আমি বলছি আরও প্রেশার মনে হচ্ছে নাকি? তাহলে আমি এটা না বলি, মানে স্যার বলছে আরও প্রেশার লাগছে। মানে আমি পরিস্থিতির কথা বলছি, এরকম প্রচুর জন পরীক্ষা দিয়েছে যারা মানে সমস্ত প্রিপারেশন ফুলফিল, দারুণ মানে প্রস্তুতি, কিন্তু নার্ভটাকে ঠিকঠাক মানে মেনটেন করতে না পারার জন্য পরীক্ষা খারাপ হয়েছে। টাইমটাকে ঠিকঠাক মেনটেন করতে না পারার জন্য হতাশ হয়েছে আর কি। এরকম নজির কিন্তু প্রচুর আছে। তুমি দেখবে যে অনেক সময় ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় দারুণ টিম হেরে যায় না, কেন বলো তো?
প্রেশারটা হ্যান্ডেল করতে পারি না। যেমন ধরো কিছুদিন আগে আমরা কার বিরুদ্ধে জিতলাম বিশ্বকাপ? কার বিরুদ্ধে জিতলাম? কোন দলের বিরুদ্ধে জিতলাম? হয় সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু যথেষ্ট ভালো টিম, কিন্তু ওদের একটা চোকার্সের তকমা আছে। ওরা কিন্তু প্রত্যেকবার মানে সেমিফাইনালে ফাইনালে যায় আর হেরে যায়। মানে শেষ পর্যন্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু এখনও তাদের হয়নি। তারা যথেষ্ট ভালো খেলা সত্ত্বেও বারবার কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু ওরা কিন্তু একবারও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আবার অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা প্রায় 6 থেকে 7 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। ভারত হাতে কোনো 2-3 বার, 2বার ওয়ানডে, 2বার টি20। কিন্তু মানে সাউথ আফ্রিকা এত মারাত্মক টিম হওয়া সত্ত্বেও তারা পারে না কেন বলো তো? শেষ মুহূর্তে যে প্রেশার, ওয়ার্ল্ড কাপের যে একটা মানে মারকাটারি একটা সিচুয়েশন, সেটাকে ওরা উৎসাতে পারে না বলেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হেরে যায়। অথচ তাদের প্রিপারেশনে, তাদের মেধার, তাদের ট্যালেন্টের কোনো অভাব নেই। সকালের এবার এমন কি করবে না যে সকালে আরে আমার তো অ্যাডমিটটা প্রিন্ট করা হয়নি, তোমরা আজকালের মধ্যেই সবাই অ্যাডমিট প্রিন্ট করে রাখবে। এবার আমরা যখন বেরোবো তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কী কী নিয়ে যাব আর কী কী নিয়ে যাব না। ফার্স্ট হচ্ছে আমরা কী কী নিয়ে যাব সেটা বলি। আমরা কটা জিনিস নিয়ে যেতে পারবো? প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড। ফার্স্ট উই শুড ক্যারি অ্যাডমিট কার্ড, 1 কপি অফ কালারফুল অ্যাডমিট কার্ড। কালারফুলই করবে আর কি, ঠিক? এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড কী হবে বলো তো? নো পেন উইল বি অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। সেকেন্ড হচ্ছে তোমার আইডি প্রুফ, একটা আইডি প্রুফ থাকতে হবে। একটা হচ্ছে ফটোকপি, এবং ফটোকপি কোনটা? তোমাদের অ্যাডমিট কার্ডে একটা ছবি আছে না, দেখে চিনতে পারছো? ওই ছবিটা আর আছে, একটাও আছে, ওই ছবিটা নিয়ে যাবে আর কি। তোমরা মানে যখন যেখানে ছবি তুলবে ওই এরকম করবে না যে মোবাইলে তুলিলাম যেখানে সেখানে, এরকম না। কোনো ল্যাবে গিয়ে তুলবে, মানে এখনকার কথা বলছে না, পরবর্তী সময়ের, এবং অনেকগুলো তুলে রাখবে আর কি। মানে তোমরা যতগুলো ফর্ম ফিল আপ করবে, প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে এটাই বলে যে রেজিস্ট্রেশন করার সময়, অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোটা আপলোডেড হয়েছিল সেইটাই সাথে নিয়ে আসবে, ওই টাইপ। এবার অনেকে ভাবছে স্যার আমার তো নেই, কার নেই, তুমি শেষ হওয়ার কিচ্ছু নেই, চাপের কিছু নেই, ওটা থাকলেই ভালো। তবে যদি না থাকে তাহলে অন্য কোনোটা নিয়ে যাবো, তবে বেটার হচ্ছে ওইটা সাথে নিয়ে যাবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা ক্যারি করতে পারবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, কালার, একটা হচ্ছে আইডি প্রুফ, আর এখানে অপশন আছে। প্রথম হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা লাস্ট অ্যাটেন্ডেড এক্সামিনেশনের কোনো একটা আইডি প্রুফ। তবে আমাদের কাছে আধার কার্ড প্রত্যেকের আছে না, তাহলে এটাকে ফিক্স করে নাও, অরিজিনাল কপি অফ আধার কার্ড আমরা সাথে নিয়ে যাব। অত বেশি ভাবার দরকার নেই, কেউ আধার কার্ডকে ফিক্স করে নাও। তাহলে অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আর একটা হচ্ছে ফটোকপি। এই 3টা মাত্র জিনিস আমরা সাথে করে নিয়ে যাব, আর সঙ্গে তুমি যাবে, আর কিচ্ছু না। এবার পেন ইজ নট অ্যালাউড। তাহলে প্রথম যেটা মনে হয় নিয়ে যাওয়া উচিত কিন্তু নিয়ে যেতে পারবো না, তার অন্যতম হচ্ছে পেন। হ্যাঁ, পেন উইল বি প্রোভাইডেড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। ওখানে স্যারেরা দেবে, এবং সেটা ইট মাস্ট বি ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন, যে কোনো একটা দেবে। তো পেন পাওয়ার পরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে পেনটাকে আগে অন্য কোথাও থ্রু করবে আর কি। অ্যাডমিট কার্ডের পিছনে একটু ঘষে নেবে, ওটাকে একটু রানিং করে রাখা আর কি, এই কাজটা করবে। মানে এরকম নয় যে তুমি সমস্ত পরীক্ষার শুরু বা তুমি গোল করতে যাবা, দেখছি স্যার পেন খারাপ, তো ওইটা তোমাকে স্যারকে বলবে, স্যার ওখান থেকে স্যারের কাছে তো থাকবে না, ওই অফিস থেকে ম্যানেজ করবে, ওখানে 10 মিনিট চলে গেল তোমার শেষ, মানে জিন্দিগি ওখানে, মানে তোমার এই বছরটা ওখানে ল্যাপস হয়ে যেতে পারে আর কি। তাই জন্য পেনটাকে তোমরা থ্রু করবে যে কোনো জায়গায়। আবার অ্যাডমিট কার্ডের শুরু থেকে প্রথম দিকে করে দিও না, বা আধার কার্ডে করো না, আবার ছবির উপরে তাহলে ঘষে ছবি ছেড়ে যাচ্ছে না। তো অন্য রাফ কোনো জায়গাতে ওটাকে পেনটাকে চালিয়ে জাস্ট রানিং করে রাখে, এবং দেখা যায় ইজ ইট ওকে অর নট, এটা হলো। আর এই ফটোকপিটা তোমরা যদি দুটো থাকে, দুটো নিয়ে যেতে পারো সাপোজ। মানে এটা অনেক সময় লাগে ম্যান্ডেটরি নিয়ে যাওয়াটা, কিন্তু অনেক সময় কী হয় যে তোমার যে অ্যাটেন্ডেন্স শিটটা থাকে না, ওখানে অনেক সময় ছবি মিসিং থাকে, তখন তোমার ছবিটা ওখানে একটু চিপকে দেয় আর কি, দ্যাটস ইট, আর খুব বেশি চাপ নেই। তাহলে এই 3টা জিনিস, তাহলে পেন আমরা সাথে নিয়ে যেতে পারবো না, ভেতর থেকে দেবে, যেটা দেবে সেটাকে একটু রানিং করবে। সেকেন্ড হচ্ছে ওয়াটার বোতল এখানে মেনশন করা নেই, যেমন টিট পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে কিন্তু ওয়াটার বোতল নিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে।
কিন্তু এখানে ওয়াটার বোতল এইভাবে বলেনি, তবে ওখানে বলছে যে এনি টাইপ অফ প্রিন্টেড ম্যাটার এগুলো নিয়ে যাওয়া যাবে না। তবে তোমরা জলটা কিন্তু প্রয়োজন আর কি, আমাদের ওখানে একটু চাপ ফিল হলো অনেক সময়, বা অনেক সময় এমনি তেষ্টা পেয়ে যায়, তখন জল খাওয়ার প্রয়োজন হয়। আর হ্যাঁ, তখন জলের বোতলটা তোমরা ট্রান্সপারেন্ট নিয়ে যাবে। ট্রান্সপারেন্ট মানে যেন ক্লিয়ার হয়, স্বচ্ছ হয়, এমন নয় যে তুমি মাজা খেয়েছো, মাজার বোতলে 1 লিটার জল ভরে নিয়ে চলে গেলো, 1.5 লিটার। তারপরে হয়তো বড় একটা ধরো স্প্রাইটের 90 টাকা দামে স্প্রাইটের বোতল নিয়ে চলে যাচ্ছ, দরকার নেই। তুমি 1/2 লিটারের ছোট্ট বা 1 লিটারের ছোট্ট একটা বোতল নিয়ে যাও, ট্রান্সপারেন্ট যেন হয়, যেন চেনে যায় যে জলই আছে এখানে আর কি, ব্যাপারটা এইটা। ঠিক, তাহলে এবার এনি টাইপ অফ ইলেকট্রিক্যালস গেজেট তোমার সাথে যাবে না। তার প্রধান হচ্ছে রিস্ট ওয়াচ। আমরা সবাই ভাবি যে টাইম মেপে পরীক্ষা দেবো, তাহলে ঘড়ি তো নেই, তাহলে কী করবো? প্রত্যেকটা রুমে ঘড়ি থাকবে এবং টাইম ওই ঘড়ি দেখে কিন্তু বেল বাজবে, পরীক্ষা শেষ হবে ওই ঘড়ি মেনে আর কি। সো তোমাদের হাতে কোনো রিস্ট ওয়াচ থাকবে না। রিস্ট ওয়াচের মধ্যে সমস্ত কিছু এখন হতে পারে, ব্লুটুথ তো থাকবেই না। এটা বলাটা হচ্ছে মানে বেশি বলা হবে আর কি, মানে বলা বাহুল্য যেটা আর কি, যে মোবাইল ফোন থাকবে না। এবার একটা জিনিস তোমরা মানে যারা তোমরা দেখছো, স্ক্রিনে দেখছো, তাদের জন্য বলি আর কি, যে মেইন ব্যাপার হচ্ছে যে এখন ওই ঘুষ দিয়ে বা 2 নম্বরই করে চাকরি নেওয়ার কোনো জায়গা নেই। এখন যে চাকরির যে দুর্দিন চলছে আর কি, যে সমস্ত মাস্টারমশাই বা দিদিমণি বা বিভিন্ন সেক্টরে যে চাকরি, যারা কুপথে বিপথে অপথে চাকরি নেওয়ার চেষ্টা করেছে, তারা কিন্তু এখন ঝুলছে আর কি। অতএব তোমরা কেউই এই বিপথগামী হবে না আর কি। নিজের ট্যালেন্টের উপর বিশ্বাস করে তুমি যদি চাকরি নাও পাও, দ্যাটস ওকে, কিন্তু ঘুষ দিয়ে কোনো কাজ করবো না আর কি। এই মানে মনোবলটা বা এই যে প্রমিসটা, এটা কিন্তু নিজেকে করতে হবে আর কি। তাই জন্য অন্য কোনো উপায় অবলম্বন করার প্রলোভন কিন্তু প্রচুর আসে। আমার ইচ্ছে নেই, আমার ক্ষেত্রে হয়েছিল, আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছিল এক সময় আর কি। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় আর কি। তুমি দেখবে যে ওই ছেলেটা ওই মেয়েটা এখন চাকরির উপযোগী, তাহলে দেখবে প্রত্যেকটা জায়গায় দালাল ঘুরে বেড়ায়, তো অমুকের ছেলে বা তোমার মেয়ে বা তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে, তো লাগবে নাকি কিছু, এটা সেটা অনেক কিছু বলে আর কি। তো এইগুলো খপ্পরে কেউ কখনো, মানে তোমার ইন্টেনশন নেই, কিন্তু তোমাকে পরিস্থিতি হয়তো বাধ্য করলো, কোনোভাবেই এই পথে পা এগোনো যাবে না আর কি। তাহলে তুমি পরীক্ষার হলে প্রবেশ করলে 3টা জিনিস নিয়ে গেলে। মেইন যেটা নিয়ে যাওয়া যাবে না সেটা হচ্ছে ঘড়ি, আর অন্য কোনো এখানে স্কেলে তো কোনো ফাংশন থাকে না, ওগুলোর কোনো প্রয়োজন নেই আর কি। তাহলে এই কয়েকটা জিনিস গেল। আর তোমাদের যে সময়টা, সেখানে মানে ওয়াশরুমে যাওয়ার কিন্তু খুব একটা বেশি জায়গা নেই, যেতে হয়তো দেবে না। ঠিক, এবার সিকিউরিটি যে ব্যাপারটা আর কি, মানে চেকিং বা চেক আপের ব্যাপারটা এক একটা স্কুলের উপর ভ্যারি করে। উপর থেকে অনেক রেস্ট্রিকশন বা অনেক ইনস্ট্রাকশন থাকে, কিন্তু সব স্কুল সমান সিকিউরিটি দেয় না আর কি। তাই তোমরা নিজের মতো করে পোশাক পরে যাবে এবং চেক আপ যাতে করতে পারে সেই হিসেবে আর কি তোমরা মানে প্রস্তুত থাকবে যে আমাকে চেক করবে আর কি। কারণ এটা হচ্ছে তাদের মানে সিকিউরিটি পারপাস, ফেয়ার অ্যান্ড ফাইন যাতে এক্সাম হয়, তাই জন্য এটা তাদের একটা প্রয়াস। তাই জন্য চেক আপ করবে, এর জন্য তোমরা প্রস্তুত থাকবে মেটাল ডিটেক্টর দিয়ে। ভয় পাওয়ার কিছু নেই, মেটাল ডিটেক্টর দিয়ে হয়তো চেক করবে আর কি। ছেলেদের বলে রাখি যে বিশেষ করে জিন্স প্যান্ট বা ওই অনেক পকেট থাকে না, 8-10টা 19-20টা বা থাকে পকেট, আর প্রত্যেকটাতে 8-10টা করে বোতাম, এগুলো পরে যাবে না আর কি। নাহলে প্রত্যেকবার টুটু করে বাঁচবে আর কি। নর্মাল প্যান্ট পরে যাওয়ার চেষ্টা করবে, মানে অত রাফ যাতে না হয়, নিট অ্যান্ড ক্লিন পরে যাওয়ার চেষ্টা করবে। মেটাল ডিটেক্টর একটু বেল্ট হলেও তোমার ওখানে আওয়াজ করে, বিপ আওয়াজ করে। তো পরীক্ষার ঢোকার আগের যে আরেকটা ব্যাপার, কতক্ষণ আগে পৌঁছাতে হবে বলো তো? কতক্ষণ আগে পৌঁছাতে হয়? এখানে তোমাদের পরিষ্কার লেখা আছে বিফোর 1 hour বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সাম। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে, এবং সেটাকে তোমরা মানে হাসি মজাক ভাববে না আর কি, সত্যি 1 ঘন্টা আগেই চলে যাবে আর। কেন? কারণ এখন যেহেতু তোমাদের সার্চিংটা একটু বেশি হচ্ছে, সময় কিন্তু লাগবে। ঠিক, তাই জন্য তোমাদের বাড়ি থেকে বেরোনোটা কিন্তু আগে বেরোতে হবে। যার দূরে বাড়ি, যাদের দিনাজপুরে, যদি কোনো লিঙ্ক খুঁজে পাও, তা আমার মনে হয় একদিন আগে চলে যাবে বেটার। কারণ সেদিন কিন্তু প্রচুর পরীক্ষার্থী পথে থাকবে, তাই জন্য কিন্তু ভিড় ভাট্টা কিন্তু হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যাদের খুব দূরে, মনে হচ্ছে চাপ হয়ে যাবে, যদি কোনো লিঙ্ক পাও বা কোনো হোটেলে থাকতে হয়, তাহলে সেটা একদিন আগে
গেলে কিন্তু বেটার। ওখানে আরেকটা জিনিস বলেছে তোমাদের অ্যাডমিটে, সেটা হচ্ছে যে পরীক্ষা শুরুর পরে কোনোভাবেই কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না। ধরো তোমার সাপোজ জ্যামে ফেসে গেছো, দেরি হয়ে গেছে, তুমি পড়ে গেছিলে সাপোজ, কোনো একটা বলছি, এবার তুমি ধরো 12টা 2 বা 5 গেলে তোমাকে ঢুকতে দেবে না, তোমার কিচ্ছু করার থাকবে না। তোমার কাছে যত লজিক এভিডেন্স থাকুক না কেন, কেন দেরি হলো, সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না। তাই জন্য তোমরা প্রপার টাইমের আগেই, 1 ঘন্টা বলেছো, তোমরা 1.5 ঘন্টা আগে চলে যাবে, 2 ঘন্টা আগে চলে যাবে। প্রয়োজনে ওখানেই বসে হয়তো কোনো নোটস যদি মনে হচ্ছে একটু রিভাইজ করছে, উল্টাচ্ছে, সেটা মনের শান্তির জন্য সেটা করতে পারো। কিন্তু বাড়িতে পড়ে ওখানে গিয়ে দেরি করে যাচ্ছে, এটা করবে না। প্রয়োজনে যদি পড়তেই হয়, কিছু কিছু দেখতে হয়, তাহলে সেটা ওখানে গিয়ে করবে। ঠিক? তাহলে এই হচ্ছে আমার পৌঁছানো পর্যন্ত তোমরা চেষ্টা করবে সাথে একজনকে নিয়ে যাওয়ার। একাই মাতব্বরি করে কেউ যাবে না, ছেলে হোক অথবা মেয়ে। ওখানে দেখা গেলো তোমার যেতে যেতে কোনো একটা অঘটন ঘটলো, তাহলে তোমাকে কে রেস্কিউ করবে? হতে পারে না। বিপদ কি বলে কয়ে আসে? আমার আজকে কি বিপদ অপেক্ষা করছে আমি কি জানি? সেটা কেউই জানি না। এবার তুমি কোথাও কিছু একটা, তোমার ধরো মাথা ঘুরে গেল সাপোজ, তাহলে তোমাকে প্রোটেক্ট করার জন্য, একটু কেয়ার করার জন্য কাউকে তো লাগবে। মানে তার মানে এই ভাবনা যে স্যার আমার সত্যি মাথা ঘুরে যাবে না কি, এরকম ব্যাপারটা নয়। মানে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমাকে কেয়ার করার জন্য একজন অবশ্যই তোমার সাথে থাকা উচিত, থাকতেই হবে। এবার তোমার সাথে তো একটা ব্যাগ থাকবে, তাই না? এবার ব্যাগটা তুমি কোথায় রেখে যাবে? তোমার সঙ্গে যে যাবে তাকে দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। এইবার পরীক্ষার বেল ঠিক 12টার সময় স্টার্ট হবে, তাই না? এবার তোমাদের ফার্স্ট মানে স্টার্টিংয়ের বেল বাজবে এক্স্যাক্ট 12টার সময়, আর তখনই বলবে যে স্টার্ট অ্যান্সারিং। তোমরা অ্যান্সার করতে পারবে, আর কিছুক্ষণ আগে খাতা অবশ্যই দেবে, খাতা কোশ্চেন, সেটা তোমরা ওটা বুঝে নেবে। ওটা এক্স্যাক্ট অ্যাডমিটে লেখা নেই, আমার সঠিক টাইমটা জানা নেই যে কতক্ষণ আগে দেয় এটা, কিন্তু কিছুক্ষণ আগে তো অবশ্যই দেবে। সেটা 15 মিনিট হতে পারে, 10 মিনিট, 5 মিনিট হতে পারে, কিন্তু আধা ঘন্টা আগে মনে হয় দেবে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, বেশ। তাহলে তোমরা ওয়েমার শিট পেলে, কোশ্চেন পেপার পাবে। এবার ওয়েমার শিটটা দেখো, আমরা মানে এখন কেউ কি কোনো পরীক্ষা দিয়েছে যেটা ওয়েমার শিট এতদিন, মানে মক টেস্ট ছাড়া? বিজ্ঞান মঞ্চ দিয়েছো, ভেরি গুড। তাহলে এখনকার বিভিন্ন পরীক্ষাগুলো, স্কলারশিপের পরীক্ষাগুলো কিন্তু তোমার এই প্যাটার্নে হচ্ছে, যাতে করে মানে আপকামিং যতগুলো কম্পিটিটিভ এক্সাম বা তোমরা যে সমস্ত এক্সামগুলোতে অ্যাপিয়ার করবে সেগুলো যেন একই রকম হয়। তাই জন্য কিন্তু সমস্ত পরীক্ষার যে নেচার সেটা কিন্তু এখন এরকমই করছে আর কি, এমসিকিউ টাইপ। এবার এই ওয়েমার শিটটা যখন হাতে পাচ্ছ, তখন এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল হোয়াইল ইউ আর ফিলিং দিস আইটেম। এখানে তুমি একটা অ্যান্সার শুনছো সবাই, যখন দেখতে বলবো দেখবে আর কি। যখন একটা তুমি সাপোজ একটা অ্যান্সার কম করলে, কিন্তু এটাকে ঠিক করলে, এইটাই তোমার জন্য ভালো হবে আর কি। আর তুমি এখানে গোলমাল করে দিলে আর তুমি ফুল মার্কস পাচ্ছ, কোনো লাভ নেই। গোড়ায় গলদ যদি হয়ে যায়, তাহলে মাথা ঠুকে মরতে হবে আর কি। এখানে প্রথম যেটা করতে হবে, দেখো কোশ্চেন বুকলেট নাম্বার আছে। তোমরা যে কোশ্চেনটা পাবে, ওখানে কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা সিরিজ থাকবে, নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ডিজিটের একটা নাম্বার পাবে। সেই ডিজিটটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে রোল নাম্বার, 2 নম্বর পয়েন্ট। এবার এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ধরো আমার 3 4 7 8 9 0 2 5 6 7, সাপোজ এইটা আর কি। এবার এখানে প্রত্যেকটা থাকবে, তাই তো, ঘর ঘর করা আছে। এবার ধরো তোমার প্রথমে 3 আছে, এটা তুমি এখন জানো না, তোমার রোল নম্বরটা জানো, কিন্তু বুকলেট সিরিজকে কেউ জানো এখন? ইম্পসিবল। এবার তোমরা এভাবে করবে না কখনোই যে 1 2 3 4, সাপোজ আমি এভাবে করলাম। মানে ধরো তোমার প্রথমে 3 আছে, তাহলে 3টা কোথায় যাবে? 1 2 3। তুমি এখানে আগেই গোল করে দিলে, এটা কিন্তু করবে না। তোমার প্রথম কাজ কি হচ্ছে, বুকলেট সিরিজ নাম্বারটা আগে এখানে একটা একটা করে লিখবে। একবার লেখার পরে ক্রস চেক করবে। এখানে যদিও তোমার একটু কাটাকাটি হয়েও চাই, মার্সি আছে মানে, কিন্তু এখানে যদি ভুল হয় ব্ল্যাক ইন করতে গিয়ে, তাহলে কিন্তু কোনো ক্ষমা নেই। তাই জন্য বুকলেট সিরিজটা দেখে
একটু ঠান্ডা মাথায়, এখানে 1 মিনিট সময় বেশি লাগুক, কিন্তু সেটাকে ধৈর্য ধরে একটা একটা করে দুবার দুটো দুটো করে সংখ্যা দেখবে আর লিখবে আর কি। এবার লেখার পরে আবার ক্রস চেক করবে যে ঠিকঠাক লিখেছো কি না। তারপরে এবার পয়েন্টিং করার ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হচ্ছে দেখো যে এখানে 3 আছে। অনেক পরীক্ষাতে কী হয়, এখানে 0 থাকে, 1 2 3, মানে এখানে 3 আসতো, কিন্তু তোমার এখানে যেটা আছে সেটা 1 থেকে স্টার্ট, আর 0টা একদম লাস্টে আছে। পয়েন্ট টু বি নোটেড। বেশিরভাগ পরীক্ষা এখানে 0 থাকে। এবার যদি এরকমই থাকে তাহলে 3 নম্বর ঘর 1 2 3, তাহলে তুমি প্রথমে কী করো, এখানে জাস্ট একটা ডট দাও, গোল করবে না, ভেরি সিরিয়াস। 4 1 2 3 4 ডট দাও। 7 1 2 3 4 5 7। এবার ব্যাপার হচ্ছে 1 2 3, তাহলে 3 মানে 1 2 3 4 5 6 7, নিচে না 1 2 3 4 5 6 7 এখানে, তাহলে 3 নম্বর ঘর, আর এখান থেকে 7 আর এখান থেকে 3, তাই না? 2 হাত ইউজ করবে এখানে। এবার জাস্ট এখানে 3, আবার এখানে পয়েন্ট করো। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট করো। পয়েন্ট করার পরে এবার আবার ক্রস চেক করো যে আমি সঠিক জায়গায় পয়েন্টিং করেছি কি না। ঠিক, গোল করতে তো বেশি সময় লাগবে না, আমি ঠিকঠাক জায়গাতে পয়েন্ট করছি কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। যেখানে যেটা লেটার আছে, ডিজিট আছে, সেটা পয়েন্টিং ঠিকঠাক করলাম। তারপরে তখন আমরা 3 আছে গোল করব। এবার গোল করার একটা নিয়ম হচ্ছে, দেখো আমি তো এখানে 4 কোণা করেছি, কিন্তু সেটা কেমন থাকবে, গোল থাকবে। এবার গোল করার নিয়ম অনেকে অনেকভাবে করে, ধরো অনেকে এইভাবে করে দিল, অনেকে কিভাবে করে, অনেকে আবার এভাবে করে। কোনটা ঠিক মনে হচ্ছে বলো তো? সাপোজ মানে বর্ডারটাকে ক্রস করা যাবে না, হ্যাঁ, নাহলে অ্যারেস্টেড হয়ে যাবে, বর্ডার ক্রস করবে না। তাই প্রথম আমাদের কাজ হচ্ছে যে বর্ডারের ভেতর প্রথমে একবার জাস্ট খুব কেয়ারফুলি চালালাম, তারপরে খুব স্পিডে ফাটাফাট যত স্পিড তোমার আছে, যাতে আবার ছিঁড়ে না দাও, যত স্পিড দিয়ে খাতা ছিঁড়ে দিলে আর কি, বুদ্ধি শেষ। তো জাস্ট এইভাবে করবে, মানে বর্ডারের বাইরের দিকটা আগে করে তারপরে স্পিডে এটাকে, সময়ের যেহেতু ব্যাপার, গোল করবে। তার মানে আগে বাইরের ফেসটা করবে, তারপর আস্তে আস্তে ভেতরে সেন্টারে আসবে আর কি। এটা হচ্ছে সবচেয়ে মানে ইফেক্টিভ একটা নিয়ম এটাকে ব্ল্যাক ইন করার। তো এটা হচ্ছে বুকলেট সিরিজ, সেটা কোথায় পাবে বলো তো? কোশ্চেন পেপারে সুন্দর করে লেখা থাকবে বুকলেট সিরিজ, কোশ্চেন বুকলেট নাম্বার। এবার রোল নাম্বার, যেটা তোমরা অলরেডি এখন পেয়ে গেছো। এবার একই রকমভাবে রোল নাম্বারটাও দেখে লিখবে, তারপর আবার মেলাবে যে আমি ঘরগুলোতে লিখলাম ঠিকঠাক কিনা, তারপর আবার পয়েন্টিং করবে, দিয়ে আবার গোল করবে। তারপর হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিজ, তোমার পেছনের জন্য কোশ্চেন আলাদা, তারপরের জন্য আবার আলাদা, তাই জন্য কিন্তু সিরিজ থাকে, কারোর এ, কারোর বি, কারোর সি, কারোর ডি, এরকম। তাহলে তোমার কোনটা সিরিজ থাকবে, সেই সিরিজে এ বি সি ডি কোনটা যেটা থাকবে সেটাকে গোল করবে। তারপরে এখানে সেশন 1 আছে, ওটা তোমার কিছু করার থাকে না। তারপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপর লিখেছেন ইন ব্লক লেটার। এবার তুমি ভাবছো আমার কাছে ব্লু কালি, তাহলে ব্ল্যাকে কী করে লিখবো, ওটাকে ওই ব্ল্যাক, এটা কোন ব্ল্যাক? ব্ল্যাক নয়, দিস ইজ ব্লক। ব্লক মানে হচ্ছে ক্যাপিটাল, অনেকে বিভ্রান্ত হয় যাদের এক্সপিরিয়েন্স কম। তো এই ব্লক মানে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে আর কি। যেমন এখানে রেশমি খান লেখা আছে, আই এ ফোটা আছে, আই কি ফোটা হতো না আর কি। সাপোজ তাহলে এই যে ছোট্ট একটা মিস্টেক আছে, এটা কিন্তু সব জায়গাতে ঘোরে আর কি, তাহলে এইটা তো সঠিক লেখিনি। যাই হোক, তো তোমরা ক্যাপিটাল লেটারে নামটা লিখবে আর কি। হ্যাঁ, মানে নাম লেখা আর ক্যাপিটাল লেটারে লেখার মধ্যে তফাৎ আছে, তাই না? সাপোজ ক্যান্ডিডেটের নাম হচ্ছে আব্দুর রহমান, তাহলে সেটা হবে ABDURRAH, এইভাবে ক্যাপিটাল লেটার লিখলাম। এবার তোমাদেরকে আর মনে হচ্ছে স্যার 2 লাইনে কি লিখতে হবে? হ্যাঁ, আমার জায়গা নেই বলে নিচে লিখলাম আর কি। তাহলে আমাকে কপি করতে গিয়ে আবার এরকম করে দিল যে 2 লাইনে স্যার লিখেছিল, আমি 2 লাইনে লিখলাম নাম। হ্যাঁ, যে রেশমা খাতুন। আচ্ছা, তারপর হচ্ছে নেম অফ দ্য সেন্টার। এবার যেমন এখানে মালদা হাই স্কুল আছে, তোমাদের হতে পারে, ধরো মালদা জেলা হাই স্কুল কিছু একটা হতে পারে সাপোজ, বা শামসি এগ্রিল হাই স্কুল, ওটা লেখা আছে যেটা আছে। এবার এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ধরো শামসি এগ্রিল হাই স্কুল সাপোজ, তাহলে এইচটা ক্যাপিটাল, এগ্রিলের এ ক্যাপিটাল, আর হাই স্কুলের এইচ আর স্কুলের এস, বাকিগুলো যেমন হয় নর্মালি। আর কি কাজ থাকে? নিচে হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। সিগনেচারটা কেমন হবে?
কেউ আবার ইনিশিয়াল করতে শিখে গেছো নাকি, যে এইভাবে ল্যাপটা করেই করছো আর কি? ইনিশিয়াল সিগনেচার কেউই করতে যাবে না, করে যখন চাকরি পাবে তারপরে ভালো করে একটা শিখে রাখো, পরীক্ষার পরে চাকরি পেলে কীভাবে সিগনেচার করো একদম খাস করে দিচ্ছ আর কি। কিন্তু সেটা কখনো পরীক্ষার হলে এই ইনিশিয়াল করতে যাবে না আর কি। সাপোজ আব্দুর রহমান যদি হয়, তোমার নর্মালি যেভাবে নাম লেখো ঠিক সেরকমভাবেই, তার মানে আব্দুরের এ ক্যাপিটাল আর রহমানের আর ক্যাপিটাল, বাকিগুলো স্মল। তোমাদের যার যেমন নাম আছে, 3টা নামও হতে পারে, তাহলে 3টা নামের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। এবার ডান দিকে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, দিস ইজ ইম্পর্টেন্ট। যদি কোনো রকমের স্ক্যাম হয়, কিছু অঘটন ঘটে, এবার তোমার দেখা হলো সে ইনভিজিলেটরের সই নেই, তাহলে তুমি তো শেষ, তুমি যত পরীক্ষা দাও। তাই জন্য অনেক সময় হতে পারে যে 40 জন একটা করে পরীক্ষা দিচ্ছে, ইনভিজিলেটর মানে গুরুত্ব সহকারে করছেন বাট তুমি কেয়ার করলে না, অ্যান্সারের চাপে থাকলে করতে আছো, তোমার দেখা হলো সই হয়নি। তাই তোমার দায়িত্ব হচ্ছে যে ইনভিজিলেটরকে দিয়ে সই করিয়ে নেওয়া। ওনারও দায়িত্ব খুব তোমার থেকে বেশি থাকে, আর তার থেকে বেশি দায়িত্ব তোমাকে নিজেকে ভাবতে হবে, ঠিক? তাহলে এখানে ইনভিজিলেটরের সিগনেচার উনি করবেন, যদি বাই চান্স ভুলে যায় তুমি রিমাইন্ড করাবে। আর বাম দিকে এখানে কিছু করার তোমার দরকার নেই আর কি, ওটা উনি ডেট দিতে পারেন বা ইনিশিয়াল করতে পারেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু ওটা ফাঁকা থেকে তোমার কোনো কাজ নেই, তোমার হচ্ছে কি বাম দিকে শুধু সিগনেচার করা। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গাতে আসবো, সেটা হচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি সবাই, মানে কোশ্চেন বুকলেট সিরিজ আর হচ্ছে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট রোল নাম্বারটা কীভাবে ফিল আপ করবো বুঝতে পেরেছি। আই রিপিট ইট এগেইন। প্রথমে আমরা বক্সে নাম্বারটাকে লিখব, ক্রস চেক করব। থার্ড স্টেপ হচ্ছে ওটাকে পয়েন্ট করব, 3 কোথায়, 4 কোথায়, 7 কোথায়, 8 কোথায়, তারপরে সেটাকে এক এক করে গোল করবো আর এই 4টা স্টেপে কিন্তু করবো। হ্যাঁ, এইবার বাই চান্স ধরো এখানে তোমার 7-এর ঘর করতে হতো, তুমি করেছো 8-এর ঘর, তাহলে কি করবে? কাঁদবে, আর কি করবে? কাঁদতে হবে। কিন্তু আমি অনেকজনকে কাঁদতে দেখেছি পরীক্ষার হলে। অনেকে রিকোয়েস্ট করে, স্যার আরেকটা ওএমআর শিট দিন না প্লিজ। তোমার পাও, তুমি কারোর পাও ধরে নেবে, কিন্তু তার কোনো ক্ষমতা নেই দেওয়ার। আমি অনেক গার্ড দিয়েছি এবং এরকম ফেস করেছি আমি নিজেও আর কি, একটা প্লিজ দিন না, একটা দিন না, কিন্তু হবে না তো, মানে আমি চাইলেও তো দিতে পারবো না। এটা দিস ইজ আপ টু ইউ, তুমি কতটা ফেয়ার, তুমি কতটা কেয়ারফুল, তুমি কতটা ট্যালেন্টেড, সেটা তোমার উপর ডিপেন্ড করবে আর কি। তাই জন্য আমি বলছি একটা কোশ্চেন 1 নম্বর কম পাও, তবে একটা আশা থাকবে, কিন্তু এখানে যদি ভুল হয় কিছু করতে গিয়ে তাহলে শেষ। এবার হোয়াইটনার দিয়ে কিছু হয় না আর কি, ওটা যেহেতু তোমার কম্পিউটারাইজড সমস্ত ইভ্যালুয়েশনগুলো হয়, হোয়াইটনার দিয়ে কিছু হবে না। বা তুমি হয়তো অনেকে কী করে ব্লেড নিয়ে যায়, ব্লেড দিয়ে তুলে দেয়, তারপরে আবার এই অন্য ঘর করে, কিন্তু এগুলো তো খুব একটা বেশি লাভ হয় না আর কি। তাই জন্য এই মিস্টেকটাকে অ্যাভয়েড করার জন্য কী করা উচিত? হ্যাঁ, ইউ শুড ডু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এবার এই যে এটাই তোমরা এক কাজ করবে, এখানে হোয়াইটনার দিয়ে দেবে রোল নম্বরের জায়গাটায়, হোয়াইটনার দিয়ে বা তোমার যেটা রোল নাম্বার সেটা লিখবে, লিখে এটাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? তুমি 4-5 বার করলে তো তোমার রোল নাম্বার, আর এইটাই কমন ওখানে করতে হবে, তাহলে আশা করি এটা সমস্যা হওয়া উচিত নয়। তাহলে এইটা গেল। হ্যাঁ, তোমরা একটু ফেয়ার থাকলে বের করে নেবে আর কি। এবার নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাদের নাম্বার অফ কোশ্চেন্স কতগুলো? আর নাম্বার অফ মিনিটস? নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 100, তাই না? আর নাম্বার অফ মিনিট, নাম্বার অফ মিনিটস কত? 1.5 ঘন্টার পরীক্ষা জানি না কত মিনিট? 90। তার মানে একটা কোশ্চেনে 1 মিনিট সময়ও পাবি না। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ফাস্ট, কুইক, তাহলে তুমি এখানে মানে সাকসেস পেতে পারবে আর কি, নাহলে কিন্তু সম্ভব নয়। নর্মালি কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেনের এগেনস্টে 1 মিনিট করে মিনিমাম সময় থাকে, কিন্তু এখানে তোমাদের কম্পিটিশনটা প্রচুর হাই, মানে একটা কোশ্চেনের 1 মিনিটও সময় পাবে না। তাই খুব মন দিয়ে লজিক রিজনিং করছো, অঙ্ক করছো বা ফিজিক্সের কিছু সমীকরণ মেলাচ্ছ, খুব মন দিয়ে দারুণ অ্যান্সার করলাম, আর এদিকে তুমি হাহুতাশ করছো যে স্যার আর 10 মিনিট পেলে তো ফাটিয়ে দিতাম আর কি। এগুলো বলে কোনো লাভ নেই, এখনই তোমাকে মেজার করতে হবে যে তুমি কতক্ষণে শেষ করতে পারছো আর কি। তাই খুব মানে কিছু কোশ্চেন খুব বেশি ভালোবেসে ফেললাম, দারুণ লাগছে কোশ্চেনটা, আবার পড়ছি মজা লাগছে, পারবো অ্যান্সার দিলাম মনে মতো, আর ওটা করতে গিয়ে তুমি 3টা কোশ্চেনকে মেরে দিলে আর কি, তাহলে কিন্তু কাজ হবে না। তাই কোনো কোশ্চেনে খুব বেশি সময় দিলে এটা হচ্ছে আত্মঘাতী একটা ব্যাপার হতে পারে আর কি।
তাই কোনো কোশ্চেন খুব বেশি সময় দেওয়া যাবে না, আর কোনো কোশ্চেন খুব বেশি ইগনোর করা যাবে না। কী হলো? আচ্ছা আচ্ছা, এখানে তোমার ঠিকঠাক চেনে যাচ্ছে না, মানে এখানে রাফ কাজ করা যাবে না, কোনো বাগ দেওয়া যাবে না, এটাই বলছি আর কি। হ্যাঁ বলছি। আচ্ছা, তাহলে ওই আমরা একটা গল্প পড়েছিলাম না, হেয়ার অ্যান্ড টর্টয়েস, কারা কারা জানি? খরগোশ আর কচ্ছপের। কী গল্পটা ছিল? মানে খরগোশ খুব স্পিডি, বাট সে রেসটা জিততে পারেনি, যে স্লো ছিল সে। এবার যদি এখান থেকে মোটিভেটেড হয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু গেলে। আচ্ছা, এই গল্পের পার্ট 2 জানো তোমরা? এই গল্পটা আমরা সবাই জানি যে একটা খরগোশ যে এত স্লো হওয়া সত্ত্বেও জিতে গেল। সরি, খরগোশটা আর কি, মানে সরি কচ্ছপটা হচ্ছে খুব স্লো, অথচ সে স্টিডি হওয়ার জন্য, তার মানে কর্তব্য অবিচল হওয়ার জন্য জিতে গেল। এটা হচ্ছে একটা পার্ট। কিন্তু পার্ট 2 হচ্ছে কি, যে আবার রেস হচ্ছে। এবার খরগোশের তো মন খুব খারাপ যে ব্যাটা আমাকে হারিয়েছে আর কি, প্রতিশোধ তো নিতেই হবে। এবার সে বলেছে চলো আরেকবার রেস হয়ে যাক। এবার সে ইচ্ছা করে রেসের জায়গাটা করেছে খুব হিলি একটা এরিয়ায় আর কি, খুব স্টোনি একটা এরিয়া। এবার তাদের রেস স্টার্ট হচ্ছে, কচ্ছপ যাচ্ছে, খরগোশ যাচ্ছে। খরগোশ তো লাফাতে পারে, কিন্তু কচ্ছপ তো পারে না, সে তো স্লথ গতিতে ধীরে ধীরে যায়। এবার সেই রাস্তাটা, সে একবার যেহেতু হেরেছিল, তার মনের মধ্যে সে ব্যাপারটা ছিল আর কোথাও ঘুমানো যাবে না। এবার সে খুব লাফিয়ে লাফিয়ে, যত রাস্তাঘাট খারাপ আছে, গ্যাপ গুপ আছে, ফাঁকফোকর আছে, সে লাফিয়ে গিয়ে ফিনিশিং পয়েন্টে চলে গেল। আর কচ্ছপ স্টার্টিং পয়েন্টের থেকে কিছুটা এগিয়ে সে ওখানেই আর এগোতে পারছে না, সামনে বড় পাথর। তো এই যে হচ্ছে সেকেন্ড যে পার্টটা, এটাও কিন্তু আমাদের জানা বেশি প্রয়োজন। প্রত্যেকটা গল্পের আর কি আবার অন্যরকম একটা মোড় নিতে পারে আর কি। তাই আমাদেরকে মানে ফাস্ট হতে হবে এবং ভেরি ভেরি ফাস্ট হতে হবে, তবেই কিন্তু। নাহলে তুমি 90 মিনিটে 100টা কোশ্চেন কী করে করবে? সম্ভবই নয়। হ্যাঁ, এবার কোশ্চেন যখন পড়ছি আমরা, তখন কোশ্চেন পড়ার সময় মানে এমন নয় যে কোশ্চেনটা পড়লাম, বুঝলাম না, তাও একটা অ্যান্সার করে দিলাম, এরকম কখনোই করবে না। কোশ্চেন পড়ে তোমাকে একটু দ্রুত পড়লেও কোশ্চেনটাকে মিনিমাম 2বার পড়া উচিত। ধরো তুমি একটা কোশ্চেন একবার পড়ে কমন পেয়ে গেছো, সাপোজ একবার পড়েই বুঝতে পারলে, তাহলে ওখানে আর সময় নষ্ট করা দরকার নেই। যেটা কনসেপচুয়াল, যেখানে বুঝতে হবে, সেটাকে মিনিমাম 2বার পড়ে সেন্সটাকে উদ্ধার করে তারপরে অ্যান্সার করবে। কম্পিটিটিভ এক্সামের একটা বৈশিষ্ট্য হয় কি, যে তোমাকে কনফিউজ করার জন্য যে কোশ্চেনের অ্যান্সারটা মনে হচ্ছে যে এটা হবে বা এটা মনে হলেও হতে পারে, সেটা কিন্তু 1 নম্বরেই থাকবে। কি বললাম? মানে যেটা তোমার জন্য বিপদ মনে হচ্ছে, এটা মনে অ্যান্সার হয়ে যাবে, ওটা কত নম্বরে থাকবে? আমরা তো আগে অপশন A B C, তারপর এইভাবেই তো পড়বো নাকি, না ডি থেকে পড়বো, শুরু থেকে পড়বো। তাই প্রথমেই তাড়াহুড়ো করতে গিয়ে মানে তুমি অপশন এইটা তো অ্যান্সার, ফাটাফাট গোল করে উড়ে গেল আর কি। পরেরটাই তুমি দেখলে যে আরে এটা তো ডিটা অপশন হবে, মানে দেখো এটা কারেক্ট মনে হচ্ছিলো, কিন্তু ডিটা আরও বেশি কারেক্ট। তো এরকম করবে না, অপশন 4টাই শেষ পর্যন্ত পড়তে হবে। তাড়াহুড়ো করে 3 লাইনের কোশ্চেন সাপোজ 1.5 লাইন পড়ে, হ্যাঁ এটা তো বুঝে গেছে, এটা তো কমনই, আমরা তো স্যার তো পড়িয়েছিল বা এটা তো আমরা বই দেখেছিলাম। 1.5 লাইন পড়ে আর পড়লে না হবে না। এবার হতে পারে ওই কোশ্চেনের শেষে নেগেটিভ নট দিয়ে কিছু একটা আছে সাপোজ, হতে পারে না? তাহলে নট হলে তো টোটালটা তো মানে 180 ডিগ্রি ঘুরে গেল, পুরো কেস উল্টে যাবে। তাই জন্য কোশ্চেনটাকে শেষ পর্যন্ত পড়বে, অপশনগুলোও শেষ পর্যন্ত পড়বে। আর প্রথম অপশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বিভ্রান্ত করার জন্য থাকে। তার মানে কি প্রথম অপশনটা একবার অ্যান্সার হবে না? হতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় আর কি। সেকেন্ড হচ্ছে যে তুমি ধরো কোনো যে কোশ্চেনটা তোমার কমন, সেটা তো পেরে যাচ্ছ, দ্যাটস ভেরি গুড। কিন্তু কিছু কিছু কোশ্চেন যেটা পারছো না, নেগেটিভ মার্ক আছে, কিন্তু 4টা ভুল হলে 1 নম্বর। আর যদি বাই চান্স মানে আনকমন ছিল কিন্তু পেরে গেলাম, তাহলে তো অনেকটাই বেড়ে গেল। হ্যাঁ, তাই আমাকে চেষ্টা করতে হবে। আবার যদি মার্কস মানে একদম মার্জিনাল পয়েন্টে থাকে, তাহলে তো আমাকে বাড়াতে হবে। তাই জন্য আমাকে আরও এক্সট্রা কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমরা ধরো আনকমন পড়েছো, ওগুলোকে কীভাবে মানে টেন্টেটিভ বইতে করে কীভাবে সঠিক করতে পারবে?
অপশন চয়েস করবে কীরকমভাবে সেটা এলিমিনেটিং একটা এলিমিনেশন ব্যাপার আছে আর কি। এবার তুমি বুঝতে পারছো যে এই চারটার মধ্যে অপশন সিটা তো হবেই না, মানে কোনটা হবে সেটা বুঝতে পারছো না, কিন্তু দুটো বুঝতে পারছো যে দুটো হবেই না। এবার দুটোর মধ্যে 50-50। কম্পিটিটিভ এক্সামগুলো যেটা একটু আগে বলছিলাম যে নেচার এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে যে তোমার ওখানে ওই জিনিসটা খুব একটা বেশি জানা নেই, কিন্তু মনে হচ্ছে কোশ্চেন আর অপশনের এটা মনে হচ্ছে মিলে যাচ্ছে, মানে এটাই হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখো ওটা হয় না। নর্মালি মনে হবে যেটা হবে সেটাকে স্কিপ করবে, এটা আমার এক্সপিরিয়েন্স, সেটা ঠিক নাও হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা এটা আর কি। এবার যে দুটোর মধ্যে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে হবে নাকি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না, তাহলে অন্যটাকে মার্ক করবে। এটা একটা ট্রিক্স বলতে পারে, বা এটা একটা ধরো অ্যাজাম্পশান বলতে পারি। সেটা অ্যাজাম্পশানগুলো অনুমান তো সবসময় সঠিক হয় না। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা বিপদে পড়ে গেলে তখন তো কিছু তো উদ্ধার মানে বাঁচার জন্য কিছু তো পথ অবলম্বন করতে হবে, তাই এই ব্যাপারগুলো আমরা ভাবতে পারি। এবার রাফ ওয়ার্ক ম্যাথ বা রিজনিং বা ফিজিক্সের যে সমীকরণ বললাম, সেটা খুব বেশি বড় যদি হয় আর প্রচুর টাইম কনজিউমিং যদি হয়, তাহলে আমার মনে হয় সেটাকে শেষের দিকে করার জন্য রেখে দেওয়া উচিত। এমন নয় যে প্রথমে সেগুলো করতে গিয়ে মানে 50% অফ টাইম আমরা এখানেই ইউজ করে ফেললাম, তাহলে তো পরে তো চাপে পড়ে যাবে। তুমি ভাববে যে এতগুলো এখনও করতে বাকি, তখন তুমি এমনিতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, পরীক্ষা খারাপ হবে। তাই যেগুলো শিওর শর্ট তুমি পরীক্ষার কোশ্চেন পেপারে মার্ক করবে, যে কোন কোন কোশ্চেনগুলো তোমার জানা, তুমি নিজের মতো করে সেটা ডট দিতে পারো বা ছোট্ট করে একটা মার্ক করতে পারো যে এই কোশ্চেনগুলো আমার জানা, সেগুলোকে ঝটফট আগেই করে নাও। তারপরে যেগুলো একটু কঠিন মনে হচ্ছে বা যেগুলো পারবেই না, সেটা অত বেশি আর মাতব্বরি করা দরকার নেই, যে কারণ এখানে নেগেটিভ মার্ক আছে না, নেগেটিভ মার্কিং আছে। তো যেগুলো শিওর শর্ট সেগুলো আগে করলাম, যেটা মোডারেট সেটাকে ভাবনা চিন্তা করে, তারপরে যেগুলো কঠিন কিছু তুক্কা মারলাম, নাহলে কিছু অবশ্যই ছেড়ে আসতে হয়, নাহলে আবার হিতে বিপরীত হতে পারে। যেগুলো ভালো করেছে সেগুলো খারাপ হয়ে গেল, মার্কস তোমার ডিডাকশন হয়ে নেগেটিভের জন্য কমে গেল, তাহলে সেটাও চাইবো না। এটা একটা। এবার সবচেয়ে ভাইটাল এই পরীক্ষার, অন্য কোনো পরীক্ষাতে এটা দেখা যায় না, সেটা হচ্ছে যেখানে দুটো ক্যাটাগরির কোশ্চেন থাকে, তোমরা সবাই এতদিন জেনে গেছো। হ্যাঁ, এবার ক্যাটাগরি 1 নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এটা সবাই আমরা জানি। একটা কোশ্চেনের 4টা অপশন সঠিক হবে, একটা অপশন, ওটাকে একটাই আমাদেরকে মার্ক করতে হবে। কিন্তু যেটা ক্যাটাগরি 2, সেটা হচ্ছে কি একটা কোশ্চেনের কটা অপশন। এবার এইটা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে হবে? ফিজিক্সে কটা আর বায়োলজিতে কটা? ফিজিক্সে 5টা আর বায়োতে 10টা। এই যে আমাদের 115 নম্বরের যে 15 নম্বর যে এক্সট্রা, সেটা হচ্ছে এটার জন্য। এখানে 15 মার্কস এক্সট্রা হচ্ছে, মানে এটা ইনটু 2, মানে হচ্ছে এখানে 30 কিন্তু আমাদেরকে মার্কস ক্যারি করবে আর কি। এবার 2 নম্বরে যেটা ক্যাটাগরি 2, সেখানে একটার চেয়ে বেশি অপশন সঠিক হতে পারে না, হবেই। একটার থেকে বেশি অপশন অবশ্যই সঠিক হবে, বাট ইট মে বি 2 অর মোর দ্যান 2, কিন্তু 4টা হবে না। মানে একটা তো ভুল থাকবেই, একটা ভুল থাকতে পারে, দুটোও ভুল থাকতে পারে। একই রকমভাবে এই দুটো সঠিক অ্যান্সার হতে পারে বা 3টাও হতে পারে, ঠিক? তাহলে এইগুলো, এবার এটা ধরো রং, এই 3টা অপশন হিসেবে 3টাকে আমাদেরকে, যদি আমরা 3টাই যদি গোল করতে পারি, তাহলে এখানে কয় নম্বর পাবো? 2 নম্বর। সাপোজ যদি এখানে এ বি সি 3টা সঠিক ছিল, কিন্তু আমরা 2টো মার্ক করলাম, এটা বুঝতে পারিনি, এটা ছেড়ে দিলাম, তাহলে কত নম্বর পাবো? মোটামুটি মানে 1.33 বা এই টাইপ কিছু একটা, মানে 1.4 এই কাছাকাছি হবে, ফ্র্যাকশন হবে আর কি, সেটা এরকম হবে। আর 3টা যদি করি তাহলে 2 পাবো। এবার যদি একটা করতে পারি, ধরো ডাউট হচ্ছে, কিন্তু আমি জানি যে এটা হবেই না কোনোভাবে, কিন্তু মনে হচ্ছে এটা তো 100% হবে, আর এগুলো ডাউট হচ্ছে, তো তুমি ধরো একটাই করেছো, তাহলে কত পাবে? 0.66 বা 0.7 এই টাইপ কিছু একটা পাবে, মানে 0.1 এরকম কিছু একটা পাবে আর কি, ফ্র্যাকশন হবে সেটা, তাহলে এইরকম হবে। এইবার পয়েন্ট টু বি নোটেড কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে ভুল আর কি, 3টাই সঠিক। এবার আমি করলাম কি, যে এটা ঠিক করলাম আর এটাকে গোল করলাম, এই দুটোকে গোল করলাম, ইয়োর মার্কস উইল বি 0, এখানে আর কোনো মার্কস পাবে না। হলো, ধরো তুমি 3টাকে টিক মেরেছো, এবার 3টা টিক মেরেছো, তার মধ্যে গোল করেছো, তার মধ্যে ভুলটাও আছে, তাহলে ওই দুটো যে ঠিক করেছিলে তার কোনো মার্কস তুমি পাবে না। এইবার 3টা ঠিক হতো,
তার মধ্যে দুটোকে টিক মারতে গোল করতে পেরেছি, মার্কস পাবে। 3টা ঠিক হতো, একটাকে গোল করতে পেরেছি, মার্কস পাবে। তাই একটু মানে কন্ট্রোলে রেখে এগোতে হবে আর কি। বুঝতে পেরেছ কী বলতে চাইলাম? মানে বেশি লোভে পড়ে সবগুলো যদি গোল করে দাও 3টায়, তার মধ্যে একটা ভুলটাও ঢুকে গেল, তাহলে কিন্তু একটাও পাবে না। এবার ওই 4টার মধ্যে 3টা ঠিক হতো, আমি একটা করেছি বা দুটো করেছি, তাও কিন্তু একের বেশি, দুটো করলে একের বেশি নাম্বার পাবে তুমি। তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা হচ্ছে ফিজিক্সে 5টা আর বায়োলজিতে 10টা। তোমাদের ওখানে পরিষ্কার লেখা থাকবে যেখানে ক্যাটাগরি 2 শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। এই সিকোয়েন্সটা আগে পরে হতে পারে, প্রবাবলি এটা 30-এর পর থেকে স্টার্ট হয়, 31 থেকে নিয়ে বাকি 40-45 পর্যন্ত এরকম হতে পারে। তবে ওখানে তোমরা আমার কথা বিশ্বাস করো, ওখানে কোশ্চেনে পরিষ্কারভাবে লেখা থাকবে, ঠিক আছে? ওখানে এক্সামিনারকে ফালতু জিজ্ঞেস করতে যাবে না, ওরা অনেকে জানি না। মানে এই যে ক্যাটাগরি, আমি ধরো তোমাদেরকে আমি পড়াচ্ছি বা আমি জানি ব্যাপারগুলো বলে আমি তোমাদের শেয়ার করলাম, কিন্তু অনেকে আছে যারা এই পরীক্ষা নিয়ে ওদের মাথা ব্যথা তো কোনো কারণ নেই, দরকার নেই। ওরা এই ব্যাপারগুলো ক্যাটাগরি 2 কোনটা কি ওরা জানে না। তোমরা নিজের উপর ডিপেন্ড করে যাবে আর ব্যাপারগুলো বুঝে নিজের মতো করেই করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পরীক্ষার বিষয়টা। যেটা বললাম আবার রিপিট করছি, সহজ যেটা কমন পারবো সেটাকে আগে করবে মার্ক করে। এবার ব্ল্যাক ইন করার আরেকটা বৈশিষ্ট্য বলছি। তুমি ধরো যে 90টা, সাপোজ আমি 80টা 90টা অ্যাটেন্ড করলাম সাপোজ, এবার সবগুলোকে টিক মারলে আর একবারই তুমি গোল করতে যাবে, এটা মানে নিজের পায়ে কোড়াল মারার মতো আর কি। মানে তুমি তখন দেখবে কি হবে, যে ঘড়ির দিকে তাকানোর সময় নেই। তুমি অ্যান্সার করে যাচ্ছ, অ্যান্সার করছো, মেলাচ্ছ, তুমি রাফ করছো, অ্যান্সার করছো, টিক মারছো, চলে যাচ্ছ, এভাবে হচ্ছে। এবার তুমি 80-90টা একসঙ্গে জমা করে তুমি গোল করতে যাচ্ছ, 10টা হয়েছে দেখছো আর 5 মিনিট, হাত পা কাঁপবে, শেষ। তাই জন্য তুমি কি করবে, ধরো সাপোজ একটা সাবজেক্ট করলে, ধরো ইংলিশ 15 কোশ্চেন্স থাকবে, ইংলিশ পার্টটা তুমি সলভ করে নিলে যে এটা অ্যান্সার হবে। এবার ইংলিশটাকে তুমি আগে গোল করে দিলে, ঠিক? তারপর ধরো ম্যাথসের কটা থাকে, 5টা 10টা, এবার 10টা করে নিলে আবার ম্যাথসটা, মানে সাবজেক্ট ওয়াইজ করলে ভালো হয়। এবার বায়োলজিতে অনেকগুলো থাকে, এবার সেটা হয়তো দুটো শিফটে করলে এরকম, মানে তুমি ফেলে রাখবে না। এমন নয় যে তুমি সবগুলো তোমার সঠিক অ্যান্সার মার্ক করা আছে আর টাইমের অভাবে মানে ইনভিজিলেটর তোমার খাতা কেড়ে নিয়ে চলে গেল, এটা সবচেয়ে বেশি মানে আনফর্চুনেট হবে আর কি, বেদনাদায়ক নাকি আপেলদায়ক, একদমই তাই। মানে খুবই প্যাথেটিক হবে এটা। তাই জন্য তুমি কাজ ফেলে রাখবে না, অ্যান্সার হয়ে যাচ্ছে তুমি ব্ল্যাক ইন করে নাও, ঠিক? আর তখন বাইরে যাওয়ার কথা মাথায় আসবে না, প্রয়োজন হলে জল খাবে, নাহলে খাবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা জল না খেলে তুমি মরবে না। মানে যারা 16 ঘন্টা না খেয়ে রোজা করতে পারে, 1 ঘন্টা জল না খেলে কিচ্ছু হবে না। তাই তোমরা ওই জলের দিকে আর ওয়াশরুমের দিকে কোনো মন থাকবে না, জাস্ট কোশ্চেনটাকে পড়ে ঠিকঠাক অ্যান্সার করবে টাইম মতো, এটাই হচ্ছে তোমাদের কাজ। এবার কার্বন কপি থাকার সম্ভাবনা বেশি, কার্বন কপিটা তোমাদের সাথে নিয়ে আসবে। আর বুকলেট কোশ্চেন যেটা, সেটাও কিন্তু সাথে দিয়ে দেয়, অতএব তোমরা সেটা সাথে করে নিয়ে আসবে এবং পরবর্তীতে ওটাকে সংরক্ষণ করে রাখবে, কারণ ওখানেও ইনভিজিলেটরের সিগনেচার থাকে। ওটা কিন্তু কেউ যেখানে সেখানে তুমি বাড়িতেই রেখে দিলে, কিন্তু কোথায় রাখলে 5 দিন পরে খুঁজে পাচ্ছ না, এরকম যাতে না হয়। যখন যেটা পরীক্ষা দেবে, সমস্ত ক্ষেত্রে বলছি, আমরা কিছুদিন আগে আমাদের কী হলো জানো, আমরা যেই চাকরিটা পেয়েছিলাম সেই সময়ের অ্যাডমিট এখন চাইছে যে অ্যাডমিটটা মানে আমাদের টিট সার্টিফিকেট মানে কালেকশন করতে হবে, তার জন্য অ্যাডমিটটাকে শো করতে হবে আর কি। তো সে 2011-12 সালের পরীক্ষা, অ্যাডমিট কোথায় থাকবে, অনেকে নেই, ভুলে গেছে, তো অন্যভাবে হলো, বাট সেইটাও কিন্তু তোমার প্রয়োজন হতে পারে আর কি। তাই জন্য যখন যেটা পরীক্ষা দিচ্ছ সমস্ত কিছু ফাইলবন্দি করে রাখবে, দরকার 10টা ফাইল হোক তাও ভালো, কিন্তু সেগুলোকে মজুত করে রাখবে আর কি, সেভ করে রাখবে।